জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যে দাবিটা ছিল সেটা হলো ফ্যাসিবাদী একজন শাসক তাকে নামাতে হবে, এবং সেই কার্যক্রমের সময়টাতেই যেই ধরনের কার্যক্রম আওয়ামী লীগ দ্বারা চলছিল সেই সময় থেকে একটা দাবি যে আওয়ামী লীগ আর রাজনীতি করতে পারবে না। যারা জুলাই গণঅভ্যুত্থান সাপোর্ট করেছেন তারা কিন্তু একেবারেই আওয়ামী লীগের রাজনীতি নিয়ে তীব্র প্রতিবাদ, তীব্র নিন্দা জানিয়েছেন, এবং তারপরে তারা সবসময়ই চেয়েছেন যাতে আওয়ামী লীগের এই রাজনৈতিক ক্ষমতা আর বহাল না থাকে এবং আওয়ামী লীগ যাতে কখনোই আর ক্ষমতায় না আসতে পারে। সেই বিষয় নিয়ে বাকবিতণ্ডা ছিল, অনেক লম্বা সময় সেসব নিয়ে কথাবার্তা হয়েছে। এই কিছুদিন আগে আওয়ামী লীগ যাতে আর কখনোই রাজনীতিতে ফেরত আসতে না পারে বা নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে সেই বিষয়ক একটা শুনানি এসেছে এবং সেই বিষয়ক একটা ঘোষণা এসেছে। সেই ঘটনাটা কতটুকু আসলে ভ্যালিড সেই বিষয়গুলো নিয়ে কথা হবে। আজকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলা এসআরএস ইন্টারন্যাশনাল বিউটি প্রেজেন্স টার্নিং পয়েন্টে। আমি অহনা তাসনিম খান আছি আপনাদের সাথে। আজ আমাদের বিষয়টা আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা এবং আগামী দিনের রাজনীতি কেমন হওয়া উচিত সেই বিষয়গুলো নিয়ে আলাপ করতে চাই। আমাদের সাথে দুজন বিশেষ অতিথি এসেছেন যারা এই বিষয়ে নিজেদের ভাবনা গুলো আমাদেরকে জানাবেন। শুরুতেই আমাদের সাথে আছেন নাজমুল হাসান, তিনি সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। স্বাগত জানাই। ধন্যবাদ। তার পাশে আছেন মোহাম্মদ রাশেদ খান, তিনি সাধারণ সম্পাদক গণ অধিকার পরিষদ। স্বাগত জানাই। জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে যেই দাবিটা ছিল সেটা আসলে কিছুদিন আগে মনে হচ্ছে যে অবশেষে একটা ঘোষণা আসলো যে না, আওয়ামী লীগ আর রাজনৈতিক কোনো কার্যক্রম করতে পারছে না। তো সেই ক্ষেত্রে আওয়ামী লীগের এই রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পরে রাজনৈতিক প্রভাব তো কিছু থাকার কথা, তো রাজনৈতিক কি ধরনের প্রভাব পড়তে পারে বলে মনে করেন? আওয়ামী লীগ প্রথমেই তাদের রাজনৈতিক চরিত্র হারিয়েছে, কারণ অল্প সময়ের মধ্যে তারা বাংলাদেশে যে এত বড় ধরনের একটা হত্যাযজ্ঞ চালিয়েছে যেটা বিশ্বের ইতিহাসে নজিরবিহীন। কোনো রাজনৈতিক দলেরই উচিত না তার দেশের বা তার সাধারণ শান্তিপ্রিয় নাগরিক বা ছাত্র জনতাকে হত্যা করা। সেজন্য আমি মনে করি যে আওয়ামী লীগকে যে রাজনীতি থেকে নিষিদ্ধ করে দিয়েছে এটা সকল দলেরই এখানে সমর্থন রয়েছে, সেই সাথে দেশের সাধারণ মানুষও এটাকে স্বাগত জানিয়েছে। এই বড় হত্যাযজ্ঞের সুষ্ঠু তদন্তের মধ্যে দিয়ে বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি করা উচিত না। আমি মনে করি এতে বাংলাদেশের রাজনীতিতে একটি গুণগত পরিবর্তন আসবে। অপর রাজনৈতিক দল যারা তারাও সতর্ক হবে যে ভবিষ্যতে আমাদের কিভাবে রাজনীতি করতে হবে। সেই ক্ষেত্রে অনেকেই বলছেন অবৈধ বললেই অবৈধ হয়ে যায় না, বা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার এই প্রক্রিয়া নিয়ে অনেকের মতো ভেদ রয়েছে। আমি রাশেদ আপনার কাছে এসে জানতে চাই যে কোন প্রক্রিয়ায় আসলে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হওয়া উচিত বলে আপনি মনে করেন? সাথে এখন আওয়ামী লীগ যেহেতু লম্বা সময় ধরে রাজনীতি করে এসেছেন, অনেকেই ভাবেন যে আওয়ামী লীগের একটা প্রভাব এখনো দেশে আছে, তো সেই বিষয় নিয়ে আপনার কি মতামত? আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হয়নি, আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম সেটাই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বিচারের আগ পর্যন্ত। দেখেন, আওয়ামী লীগ একটি ফ্যাসিবাদী দল, বাংলাদেশের রাজনৈতিক কালচার তারা ধ্বংস করেছে, বাংলাদেশের গণতন্ত্র, বিচার বিভাগের স্বাধীনতা, নির্বাচন ব্যবস্থা প্রত্যেকটা প্রতিষ্ঠানকে আওয়ামী লীগ ধ্বংস করেছে। অর্থাৎ এই বাংলাদেশের যদি কেউ, আমি মনে করি যে 20% ক্ষতি করে থাকে, আওয়ামী লীগ 80% করেছে। সুতরাং আওয়ামী লীগের কোনোভাবে আর রাজনীতিতে কামব্যাক করার সুযোগ নাই। দেখেন, আমাদের দল গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগের বিষয়ে আমরা কথা বলে আসছি। হাসিনাকে আমরা সেই সময়ই স্বৈরাচার বলেছি, ফ্যাসিস্ট বলেছি যখন হাসিনা ক্ষমতায়। এখন আমরা নতুন নতুন বিপ্লবী দেখছি যাদেরকে আসলে 5 আগস্টের আগে আমরা আসলে দেখি নাই। আমরা যখন জেল, জুলুম, রিমান্ডের শিকার হয়েছি ওই সময় এই সব বিপ্লবীদের দেখিনি। তো যাই হোক, এখনকার বিপ্লবীরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে চায়, আমরাও চাই একটি নতুন বাংলাদেশ গঠন করতে। আর সেই বাংলাদেশ যদি আপনি গঠন করতে চান, সেখানে অবশ্যই যারা অপরাধী তাদেরকে শাস্তির মুখোমুখি হতে হবে। আওয়ামী লীগ যেহেতু গণহত্যা চালিয়েছে, 2000 মানুষকে তারা হত্যা করেছে, 30,000 আহত যোদ্ধা। আমার মনে হয় যে যেটি ভাই বললেন যে পৃথিবীর ইতিহাসে এত অল্প সময়ের মধ্যে এত মানুষের প্রাণহানি এটা আসলে খুব কম দেশেই হয়েছে। তো সেই জায়গায় হাসিনা যেহেতু আরেকজন ফেরাউন, আরেকজন হিটলার, আমি মনে করি তার রাজনীতি করার অধিকার নাই। হাসিনা যেমনিভাবে তিনি বাংলাদেশ ছেড়ে দিল্লি পালিয়েছেন, ঠিক একইভাবে আওয়ামী লীগের রাজনীতিও বাংলাদেশ থেকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলা দরকার। আর তার অংশ হিসেবেই সাময়িকভাবে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম সরকার নিষেধাজ্ঞা জারি করেছে। তবে
আমাদের দাবি ছিল ভিন্ন। আমরা বলেছিলাম যে একটি জাতীয় সংলাপ ডেকে রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক। কিন্তু সরকার চালাকি করলো। সরকার জাতীয় সংলাপ ডাকলে যেহেতু প্রত্যেকটা দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে একমত পোষণ করত, এই জন্য দলগুলোকে অ্যাভয়েড করে একটি আন্দোলনের মুখে, সে আন্দোলনে তো আসলে কারা গিয়েছে কারা যায়নি আমরা সবকিছু জানি, তো সেই আন্দোলনের মুখে বা তাদেরকে একটি আন্দোলনের কৃতিত্ব বা একটি সফলতা দেওয়ার জন্য সরকার কিন্তু বিচারপূর্ব আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করেছে। দেখেন, একটি দলকে আপনি যখন নিষিদ্ধ করবেন, ওই দলে কেউ অন্তর্ভুক্ত হতে পারে না, নতুন সদস্য হতে পারে না, এক। দ্বিতীয়ত, ওই দলের যারা এমপি থাকে, মন্ত্রী থাকে, যারা দলের সদস্য থাকে, হাইকমান্ডে যারা থাকে, তাদের কিন্তু আপনার সম্পদ বাজেয়াপ্ত হয়, পাসপোর্ট বাতিল হয়। এখন কোনো কিছু হয়েছে, যদি এই ধরনের পদক্ষেপ সরকার নিত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, তাহলে আওয়ামী লীগ আমি মনে করি যে খুব দ্রুতই ভ্যানিশ হয়ে যেত। কিন্তু এখন যেটি করা হয়েছে, এটি আসলে খুব বেশি এর মাধ্যমে ফল প্রসূ কোনো কিছু হবে বলে আমার কাছে মনে হচ্ছে না। 5 আগস্টের পর থেকে তো আওয়ামী লীগ এমনিতেই মাঠে নাই, সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে পারতেছে না। আমরা তো যেটি দেখছি যে বলা হলো যে আপনার অনলাইনে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। অনলাইনে তো দেখলাম, তারপরেও তো আওয়ামী লীগ আপনার লাইভ করতেছে, শেখ হাসিনা লাইভে কথা বলতেছে, শেখ হাসিনা কর্মীরা কথা বলতেছে আওয়ামী লীগের পেজ থেকে। আপনাদের এত শক্তি, পেজটা একটু ভ্যানিশ করেন না, একটু ডিলিট করেন না, করতেছেন না কেন? তাহলে কোথায় বন্ধ হলো? এখন যদি বিষয়টা আসলে এরকম হয় যে নতুন বোতলে পুরাতন মদ, তাহলে তো সমস্যা। আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম যেভাবে ওই সময় তারা হালকাভাবে করতেছিল, এই নিষেধাজ্ঞার পরেও হালকাভাবে চালিয়ে যাচ্ছে। কিন্তু আমরা তো আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষেধাজ্ঞার জন্য আন্দোলন চালাইনি, আমরা বলেছিলাম নিষিদ্ধ করতে হবে। দেখেন, আওয়ামী লীগকে কয়েকটি ভাবে নিষিদ্ধ করা যায়। প্রথমত হলো যে আওয়ামী লীগকে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে নিষিদ্ধ করা যায়, বিচার বিভাগের মাধ্যমে নিষিদ্ধ করা যায়, এবং সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ করা যায়। এর ভিতরে সবথেকে উৎকৃষ্ট পন্থা হলো ঐক্যমতের ভিত্তিতে জাতীয় সংলাপ ডেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। তাহলে বিদেশিদের কাছে এই সরকার বলতে পারত, যারা ফ্যাসিবাদ বিরোধী শক্তি, যারা গণতন্ত্রের পক্ষে ছিল, যারা আপনার গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে, তারা কেউ আওয়ামী লীগকে চায় না, আমার কি করার আছে? কিন্তু এখন তো সরকার ওই কথা আর বলতে পারবে না। আমার মনে হয় একটি চালাকি হয়েছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, সেই নিষিদ্ধ তারা করবে না। এই জন্য সবাইকে না ডেকে তারা এককভাবে সিদ্ধান্ত নিয়ে এই নামে মাত্র সাংগঠনিক কার্যক্রম তারা আপনার নিষেধাজ্ঞা দিয়েছে। এর মাধ্যমে আওয়ামী লীগের খুব বেশি ক্ষতি হয়েছে বলে আমার কাছে মনে হয় না। নাজমুল, আপনারও কি একই ধারণা এবং এই প্রক্রিয়া নিয়ে আপনারও কিছু প্রশ্ন আছে কিনা? এবং সেখান থেকে রাশিদ ঠিকই বলেছে যে এইভাবে নিষিদ্ধ করে আসলে খুব একটা বেনিফিট হওয়া যাবে না, কারণ ইতিপূর্বেও কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল নিষিদ্ধ হয়েছিল, কিন্তু তাদের কর্মকাণ্ড কিন্তু থেমে নাই। যেটা সবচেয়ে ভালো হতো যে সকল রাজনৈতিক দলকে এক টেবিলে বসিয়ে সবার মতামত নিয়ে একটি আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যদি নিষিদ্ধ করা যেত, তাহলেই সেটা আমাদের রাজনীতির জন্য ভালো হতো। আচ্ছা, তো সেই ক্ষেত্রে কিছুদিন আগে রাজনৈতিক দল যখন নিষিদ্ধ ঘোষণা দিচ্ছেন বা কোনো একটা এই ধরনের শুনানি আসছে, তো সেই ক্ষেত্রে আমি যেটা জানতে চাই যে তার পরপরই কিন্তু আওয়ামী লীগের নেত্রী আইভি ধরা পড়লেন, মমতাজকে আটক করা হলো। সেইগুলো কি মনে হচ্ছে যে সেটাকে যাতে একটু মনে হয় যে না, আওয়ামী লীগকে আসলে নিষিদ্ধ করেছে, তাদের নেত্রীদেরকেও আসলে আমরা কারাগারে নিতে পারছি, এই বিষয়ে কোনো অ্যাক্টিভিটির কারণে কিনা? না, ব্যাপারটা সেরকম না। যেটা হচ্ছে যে আওয়ামী লীগ যে নিষিদ্ধ হচ্ছে আর আওয়ামী লীগের নেতাদের যে গ্রেপ্তার করছে, আমার কাছে কেমন যেন এগুলো আইওয়াশ মনে হয়। কারণ একজন সাবেক প্রেসিডেন্ট এতগুলো আইনি ধাপ বা স্টেপ পার হয়ে সে বিমানবন্দর দিয়ে বাইরে চলে গেল, কেউ জানলো না, এটা অবিশ্বাস্য ঘটনা। আইবি রহমান তো এই 8-9 মাস ধরে বাংলাদেশেই ছিল, সবাই জানে যে সে কোথায় আছে, তার নিজ বাসায় আছে। তাহলে তাকে কেন 8-9 মাস আগে গ্রেপ্তার করা হলো না? মানে আমার কাছে মনে হচ্ছে যে আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ আর তাদের গ্রেপ্তার, এগুলো কোনো একটা জায়গায় থেকে পরিচালিত হচ্ছে। আচ্ছা, এদিকে বাংলাদেশের আরেকটি বড় রাজনৈতিক দল এবং এখনকার সব থেকে বড় রাজনৈতিক দল বিএনপিকেই বলতে হবে, কারণ আওয়ামী লীগের সাথে সাথে তারা লম্বা সময় ধরে একই সাথে রাজনীতি করে আসছেন। তো সেক্ষেত্রে গণঅভ্যুত্থানের পর থেকে বিচারক প্রক্রিয়ায় আওয়ামী লীগ তারাও নিষিদ্ধের দাবি জানিয়েছে। তো এই বিচার প্রক্রিয়ার নিষিদ্ধ করাটা কেন প্রয়োজনীয় বলে আপনি মনে করছেন? বিএনপি বরাবরই কিন্তু আওয়ামী লীগকে বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিষিদ্ধ করার কথা বলেছে। আপনি নিশ্চয়ই অবগত আছেন যে বিএনপির প্রতিনিধি দল যখন ফেব্রুয়ারির মাসের সেকেন্ড উইকে ডক্টর ইউনূস সাহেবের সাথে দেখা করতে গিয়েছিলেন, পরবর্তীতে
এপ্রিলে আবার দেখা করতে গিয়েছিলেন। দুটা মিটিংয়েই কিন্তু বিএনপি লিখিতভাবে পয়েন্ট আকারে বলেছিল যে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ চাই এবং সেটা সবার ঐক্যমত্যের ভিত্তিতে একটি বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে। অর্থাৎ আমরা কিন্তু বারবারই প্রমাণ করেছি যে আমরা আওয়ামী লীগকে একটি আইন বা বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিষিদ্ধ করা হোক। তো সেই ক্ষেত্রে জানতে চাই আবারও রাশেদের কাছে, আওয়ামী লীগকে যে অপরাধে নিষিদ্ধ করার দাবি উঠেছে মুক্তিযুদ্ধের সময় করা একই অপরাধের অভিযোগে জামায়াত ইসলামীর বিরুদ্ধেও এরকম কিছু ব্যাপার আছে এবং ভবিষ্যতে জামায়াত ইসলামীকে নিষিদ্ধ করার দাবি নিয়েও কিছু কথা উঠেছে এখন, যে অনেক সময় যে আওয়ামী লীগ যেমন সহিংসতা করছে, কিছুদিন আগে হেফাজতে ইসলাম সেরকম সহিংসতা কিছু ক্ষেত্রে দেখিয়েছেন, তো সেই রকম দাবি উঠতে পারে কিনা কিংবা সেটা ভ্যালিড কোনো দাবি কিনা রাশেদ কি ভাবেন? দেখেন, আজ থেকে 53-54 বছর আগের ঘটনা এখন নতুন করে সামনে আনা হচ্ছে। তো যাই হোক, ঘটনা যদি আসলে অমীমাংসিত থাকে তাহলে এই ধরনের বক্তব্য, এ ধরনের আলোচনা, সমালোচনার দাবি এটি আসা খুব স্বাভাবিক। যেহেতু জামাত একটি বড় রাজনৈতিক দল, এই অভ্যুত্থানে তাদের ব্যাপক ভূমিকা রয়েছে, সুতরাং তাদের বক্তব্য আসলে তারাই ক্লিয়ার করলে ভালো হয়। তবে আমি এতটুকু বলতে চাই, সেটি হলো দেখেন, এই গণ অভ্যুত্থানে কিন্তু আমরা সবাই এক হয়েছিলাম, একতাবদ্ধ হয়েছিলাম। জামাতের ভূমিকা আছে, ভালো ভূমিকা আছে, এবং বিএনপির তো অবশ্যই ভূমিকা আছে, গণ অধিকার পরিষদের ভূমিকা, এটা নতুন করে বলার কিছু নাই। যেহেতু এই আন্দোলন 18 সাল থেকে তো আমরাই শুরু করেছি, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করেই তো 24-এর গণ অভ্যুত্থান। তো সেক্ষেত্রে একটি গোষ্ঠী বা একটি পক্ষ রয়েছে আমাদের ভিতরে বিভেদ তৈরি করছে। এখন যদি বিএনপির সাথে জামাতের এক ধরনের আপনার বলা যায় সাংঘর্ষিক একটি অবস্থা তৈরি হয়, বা জামাতের সাথে ছাত্রদের একটি সাংঘর্ষিক অবস্থা তৈরি হয়, বা আমাদের সাথে বিএনপির একটি সাংঘর্ষিক অবস্থা তৈরি হয়, অর্থাৎ ফ্যাসিবাদ বিরোধী এই শক্তির ভিতরে একটি সংঘর্ষ বাধে বা আমাদের ভিতরে মতানৈক্য তৈরি হয়, তাহলে আপনিই বলেন, আপনার কাছে প্রশ্ন, সব থেকে বেনিফিটেড কে হবে? আওয়ামী লীগ? সুতরাং আমাদের ভিতরে আসলে এই দ্বন্দ্বগুলো এখন নানান ধরনের দাবি দেওয়া, নানান ধরনের বিষয়বস্তু এনে এই দ্বন্দ্বগুলো লাগানো হচ্ছে। এই জন্য আমি মনে করি নতুন বাংলাদেশ গঠন করার জন্য 53 বছর আগের ঘটনাগুলো এখন হঠাৎ করে সামনে আনা হলো। এটা কেন আসলে আমি মনে করি যে যখন অভ্যুত্থান হলো তখন কেন বলা হলো না তুমি রাজাকার, তুমি জামাত, তুমি আসতে পারবা না? ওই যে হাসিনাও তো ওই রাজাকার বলার কারণে কিন্তু পতন হয়েছে। তার মানে মানুষ কিন্তু এখন সচেতন, বিশেষ করে জামাতের মধ্যে এখন যারা আছে তারা তো ওই সময় অনেকের জন্মই হয়নি, বিশেষ করে শিবিরের মধ্যে বা জামাতের মধ্যে। আমার মনে হয় এখন ওই আওয়ামী লীগ যে স্টাইলে জামাতকে থামানোর চেষ্টা করেছে স্বাধীনতা বিরোধী শক্তি, একই স্টাইলে আমরা যদি থামাতে যাই তাহলে অনৈক্য বিনষ্ট হবে। তবে অবশ্যই 71-এর বিষয়ে জামাতের উচিত হবে তাদের বিষয়ে দলীয় বক্তব্য কি সেটা যেহেতু অনেকের দাবি রয়েছে স্পষ্ট করা আমি মনে করি উচিত। তবে আমি কিন্তু মানে যেটি বলেছি যে জামাত যে অভ্যুত্থানে ভূমিকা রেখেছে আমি সেটাই বলেছি, কিন্তু যেহেতু একটি দাবি আসছে তারা স্পষ্ট করুক। মুক্তিযুদ্ধ আমাদের কাছে একটি বড় বিষয়, সেই মুক্তিযুদ্ধের সময় যদি জামাতের সেই সময়কার নেতারা তারা সপক্ষে অবস্থান না নেয়, তাহলে এই সময়কার যারা নেতারা রয়েছেন তারা তো বললেই পারেন যে আমাদের ওই সময়কার নেতৃত্ব তারা ভুল সিদ্ধান্ত নিয়েছে, তাই না? ওই ভুলের দায় আমরা নিতে পারি না। আমরা এখনকার যারা রয়েছি আমরা স্বাধীনতাকে মেনে, বিজয়কে মেনে, আমরা মুক্তিযুদ্ধকে মেনেই বাংলাদেশের রাজনীতি করতে চাই। খুব সহজ একটি কথা। তো এই কথা বলতে আসলে খুব বেশি সমস্যা আছে বলে আমার কাছে মনে হয় না। আমি দেখেছি যে বিভিন্ন সময় শিবির এবং জামাতের মধ্য থেকে কিন্তু এই দাবি এসেছে যে যেহেতু জনগণ সবসময় এই বিষয়টা নিয়ে আমাদেরকে থামানোর চেষ্টা করে, সুতরাং আমরা এই বিষয়ে একটি দলীয় স্টেটমেন্ট দিয়ে দিই, তাহলে তো শেষ হয়ে যায়। আমার মনে হয় জামাত এই জায়গাটা আসলে ভুল রাজনীতি করছে, তারা এই বিষয়ে কোনো মন্তব্য করতে চায় না। তারা যদি এই বিষয়টা আসলে মীমাংসা না করে, অমীমাংসিত রাখে, তাহলে তাদের রাজনীতি আসলে ক্ষতিগ্রস্ত হবে। আবার খুব রিসেন্টলি যখন আওয়ামী লীগ নিষিদ্ধ করা হলো সেই সময় একটা স্লোগান খুব বেশি এটা নিয়ে কথা হচ্ছে, এবং এর আগে যখন শেখ হাসিনা নানান বক্তৃতা দিতেন সবসময় বলা হতো বিএনপি জামায়াত এটা করেছে, একসাথে দুটো শব্দকে একসাথে বলতেন। সেটা নিয়ে অনেকবারই বিএনপি এবং জামায়াতও মতভেদ প্রকাশ করেছেন যে বিএনপি জামায়াত একসাথে বলার কিছু নেই, দুটো আলাদা দল। কিন্তু তারপর রিসেন্টলি যখন আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ করার দাবি জানাচ্ছিলাম তখন একটা দল বলে উঠলেন গোলাম আজমের বাংলাদেশে আওয়ামী লীগের ঠাঁই নাই। তো এই বিষয়টা কেমন করে বিএনপি দেখছে সেটা একটু জানতে চাই। না, গোলাম আজমের বাংলাদেশে আওয়ামী লীগের ঠাঁই নাই, মানে বাংলাদেশটা গোলাম আজমের হলো কবে, প্রশ্নটা থেকে যায়। আর যেটা বললেন যে জামাত নিষিদ্ধ, আসলে মানে একটা রাজনৈতিক দল জন্মলাভের পর থেকে যে এতবার নিষিদ্ধ হতে পারে এটার একমাত্র উদাহরণ হচ্ছে জামাত।
জামাত প্রথম গঠিত হয়েছিল 1941 সালে লাহোরের, এবং তার সদর দপ্তর লাহোরে ছিল। তখন ছিল এটা জামাত ইসলামী হিন্দ। পরবর্তীতে লাহোর থেকে তাদের সদর দপ্তর ভারতের পাঠানকোটে নিয়ে যায়। পরবর্তীতে বাংলাদেশ শাখা যখন প্রতিষ্ঠিত হয়, তাহলে দেখেন জামাত কিন্তু প্রথম নিষিদ্ধ হয় 1948 সালে, দ্বিতীয়বার নিষিদ্ধ হয় 1958 সালে, তৃতীয়বার নিষিদ্ধ হয় 1964 সালে, এবং স্বাধীনতা পরবর্তী বাংলাদেশেও কিন্তু জামাত 2 বার নিষিদ্ধ হয়েছে। অর্থাৎ নিষিদ্ধ এবং নিষিদ্ধ থাকা অবস্থায় তারা আবার রাজনীতিতে সক্রিয় হওয়া, এটা কিন্তু জামাতের পুরনো ইতিহাস। আর যেটা বললেন যে, যেটা রাশেদ যেটা বলল যে জামাত যে মানবতা বিরোধী অপরাধ করেছে মুক্তিযুদ্ধের সময়, সেটার বিচার কিন্তু এখনো চলমান। যেমন 1914 সালের পর থেকে, 2014 সালের পর থেকে কিন্তু শেখ হাসিনা, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার সেই মানবতা বিরোধী অপরাধের কিন্তু বিচার করেছে, এবং জামাতের প্রথম সারির প্রায় সকল নেতাকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, যে বিচারটা এখন পর্যন্ত চলমান। পরবর্তীতে 2024 সালের 30 অগাস্ট কিন্তু শেখ হাসিনা জামাতকে নিবন্ধন বাতিল করে সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে। কিন্তু তাই বলে কি জামাতের রাজনীতির কর্মকাণ্ড থেমে আছে? তারা তো রাজনীতি করছে। একই রকম ভাবে আওয়ামী লীগের মতো আসলে অন্য দল যাতে ফ্যাসিবাদী না হয়ে ওঠে, সেই ব্যাপারে কি কি ব্যবস্থা নেওয়া উচিত বলে রাশেদ মনে করেন? দেখেন, আমরা যদি ভাঙার পরে গড়তে না পারি, তাহলে সেই ফ্যাসিবাদী ব্যবস্থা আবার ফিরে আসবে। 90 আমরা ভেঙেছি এরশাদের মসনদ, আমরা 69-এর গণ অভ্যুত্থান, 71-এর মহান মুক্তিযুদ্ধ, সেনা সমর্থিত ফখরুদ্দিন, মঈনুদ্দিনের মসনদ, সর্বশেষ হাসিনার মসনদ আমরা ভেঙেছি। অতীতে আসলে কোনোবারই বাংলাদেশে আমরা গড়তে পারিনি, জাতি গঠন করতে পারিনি, আমরা আমাদের সংস্কৃতি তৈরি করতে পারিনি, আমরা আমাদের দেশকে সমৃদ্ধ করতে পারিনি। 24-এর গণ অভ্যুত্থানের পরে একইভাবে যদি আমরা ব্যর্থ হই, তাহলে হাসিনার যে ফ্যাসিবাদতন্ত্র বাংলাদেশে ছিল, আবার সেই ফ্যাসিবাদতন্ত্রই বাংলাদেশে কায়েম হবে। তার মানে এখন অন্তর্বর্তীকালীন সরকারের হাতে দায়িত্ব, যেহেতু এই সরকারকে কেন্দ্র করে মানুষের আশা প্রত্যাশা তৈরি হয়েছে, সরকার আসলে কতটুকু গণহত্যার বিচার করতে পারবে, যাতে করে ভবিষ্যতে আর কেউ হাসিনা হওয়ার দুঃসাহস না করে, যাতে করে আর কেউ ভবিষ্যতে আওয়ামী লীগ হওয়ার দুঃসাহস না করে। তার মানে এখন পুরোপুরি সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার সরকারের হাতে। এই সরকার যদি সেই ধরনের নতুন বাংলাদেশ গঠন করতে চায়, তাহলে সরকারকে গণহত্যার বিচারটা দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে, অপরাধীদেরকে গ্রেপ্তার করার ব্যবস্থা করতে হবে। দ্বিতীয়ত, রাষ্ট্র সংস্কার। আমাদের দেশের নির্বাচনী ব্যবস্থা হাসিনা ধ্বংস করেছিল, বিচার বিভাগকে ধ্বংস করেছিল, আমাদের দেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে হাসিনা ধ্বংস করেছিল। ওই প্রতিষ্ঠানগুলো যদি আমরা রিপেয়ার না করতে পারি, নির্বাচনী সংস্কৃতি, আমরা যদি ভোট দেওয়ার সংস্কৃতি চালু করতে না পারি, তাহলে তো আসলে আমাদের নতুন বাংলাদেশ গঠন করা সম্ভবপর হবে না। তবে আমি আশাবাদী, শতভাগ যে পরিবর্তন হয়ে যাবে সেটা বিশ্বাস করি না, আবার কিচ্ছু হবে না সেটাও বিশ্বাস করি না। কারণ এখন আসলে ডিজিটাল যুগ, মানুষের কাছে আমি আজকে কি বলছি, 5 বছর পরে কি বলবো, মানুষের কাছে কিন্তু রেকর্ড থেকে যাচ্ছে, যেটা 90-এ ছিল না, অতীতে ছিল না। সে কারণে এখনকার রাজনীতি করা আসলে রাজনীতিবিদদের জন্য অনেক কঠিন। কারণ আমি আজকে মানুষকে যে কমিটমেন্ট দিলাম, আমি যদি রক্ষা করতে না পারি, 5 বছর পরে মানুষ আমাকে ভোট দিবে না, নেতা হিসেবে মানবে না। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকার যেমনিভাবে কিছু সংস্কার হয়তো তারা করতে পারবে, পরবর্তীতে যে দলই ক্ষমতায় আসুক না কেন, এই যে একটি জুলাই সনদ তৈরি হবে, যেখানে প্রত্যেকটা দল স্বাক্ষর করবে, জুলাই সনদ বা জাতীয় নাগরিক সনদ। সুতরাং আগামীতে যেই ক্ষমতায় আসুক না কেন, ওই সনদের বাইরে আসলে যেতে পারবে না। কারণ আমরা যে দাবি করেছি যে ওই সনদ যে আসলে ভায়োলেট করবে, তিনি সাংবিধানিকভাবে অবৈধ হিসেবে বিবেচ্য হবেন। তার মানে কি? তার মানে রাজনীতিবিদদের জন্য, দলের জন্য আগামীর রাজনীতি অত্যন্ত কঠিন হয়ে যাচ্ছে। আগামীতে কেউ চাইলেই হাসিনা হতে পারবে না, আওয়ামী লীগ হতে পারবে না। এবং দলের মধ্যেও কিন্তু সেই সংস্কার শুরু হয়েছে। এখন দেখেন বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে আমরা ক্লিন ইমেজের প্রার্থী খুঁজতেছি, যারা অপরাধ করতেছে, অন্যায় করতেছে, চেইন অফ কমান্ড ভায়োলেট করতেছে। আগামী নির্বাচনে আমি মনে করি যে বিএনপিও তাদেরকে নমিনেশন দিবে না। একইভাবে আমাদের দল গণ অধিকার পরিষদ, আমরাও অপরাধী, চাঁদাবাজ, দুর্নীতির বিষয়ে আমরা আসলে জিরো টলারেন্স নীতি আমরা গ্রহণ করেছি, যে অন্যায়ের সাথে কোনো আপোষ না। যেহেতু অন্যায় অপরাধের কারণেই দেশটা ধ্বংসের দ্বারপ্রান্তে, সুতরাং আমাদের এই তরুণ প্রজন্ম, আমাদের এই প্রজন্মের হাতে নতুনভাবে একটি সুযোগ এসেছে নতুন বাংলাদেশ গঠন করার। সেই
সেই বাংলাদেশ গঠন করতে হলে অবশ্যই আমরা মনে করি যে সরকারের জবাবদিহিতা, স্বচ্ছতা খুবই গুরুত্বপূর্ণ। এই সরকার যদি আসলে শুরুটা করে দিতে পারে, আগামী সরকার এসে সে শেষটা করতে পারবে। আচ্ছা, এরই সাথে একেবারে শেষ দিকেই এসে গেছি, তাই এসে জানতে চাই আপনার কাছে যে আগামী দিনে আলোকিত রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করার জন্য তরুণদের কোনো ভূমিকা অবশ্যই আছে, এবং তরুণরা তো আসলে রাজনীতির দিকে আসলে তারা এখন জানাশোনা শুরু করলে, এসে বিএনপি যুক্ত হলে আসলে তারাও দেশকে সার্ভ করতে পারবে। তো কি ভূমিকা রাখতে পারে বলে আপনি মনে করেন? সাথে দর্শকদের জন্য একটা মেসেজ দিয়ে দেবেন। না, তারুণ্যই শক্তি। বাংলাদেশের এখন টোটাল ভোটারের মধ্যে প্রায় 4.5 কোটি তরুণ ভোটার। কাজেই তরুণদেরকে বাদ দিয়ে কোনো রাজনৈতিক দল বা কোনো সংগঠন সামনে ভবিষ্যৎ রাজনীতি করতে পারবে না। সেই জন্য তারুণ্যের চিন্তা ভাবনাকে আমাদের সামনে নিয়ে আসতে হবে, তাদের মতামতকে গুরুত্ব দিয়ে তারা কিভাবে বাংলাদেশটা দেখতে চায় সেটাকে অন করে আমাদের রাজনৈতিক দলের কর্মকাণ্ড পরিচালনা করা উচিত। সেই সাথে দেশের উন্নয়নের জন্য তরুণদের কাজে লাগানো উচিত। আমি মনে করি যে সামনে তরুণদের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে। আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং রাশেদের গণ অধিকার পরিষদ, দুটা দলই তারুণ্যকে প্রাধান্য দিয়ে সামনে রাজনীতি করবে এবং আমরা একটি সুন্দর, সুখী, সমৃদ্ধ বাংলাদেশ গড়ব। এটা আমাদের প্রত্যাশা এবং প্রত্যয়। দর্শকদের মেসেজটা দেওয়ার একটু আগেই আরেকটা প্রশ্ন মাথায় চলে আসলো, সেটা একটু শুনেই নেই। সেটা হলো ইদানিং আরেকটা বিষয় আছে যে অনেকেই পুরনো রাজনৈতিক নেতা আছেন যাদের কিনা ক্লিন ইমেজ আছে, কিন্তু তারা করতেন আওয়ামী লীগ, তারা এসে কি বিএনপিতে যোগ দিতে পারবেন এমন কোনো সুযোগ আছে? ফ্যাসিবাদের দোসর যারা, তারা শুধু বিএনপি না, কোনো রাজনৈতিক দলেই তাদের স্থান হওয়া উচিত না। রাশেদ, আপনি কি বলবেন? দেখেন, ঠিক আছে, আওয়ামী লীগের মধ্যে সবাই খারাপ এটি আমি বলবো না, কিন্তু তারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি। তারা যদি হাসিনাকে পরিত্যাগ করত, তারা যদি গণতান্ত্রিক আন্দোলনে যুক্ত হতো, তাহলে আমরা তাদেরকে ওয়েলকাম জানাতাম। যেমন গোলাম মাওলা রনি একসময় আওয়ামী লীগ করতো, পরে করেননি, তাকে তো জনগণ ওয়েলকাম জানাচ্ছে। কিন্তু একসময় তো বিএনপির সাথে জোটে ছিল, যেমন মেজর জেনারেল ইব্রাহিম সাহেব, তাকে মানুষ কিন্তু ওয়েলকাম জানাচ্ছে না। শাহজাহান ওমর, আমি নিজে একটা প্রোগ্রামে ছিলাম, তিনি হাসিনার বিরুদ্ধে এমন কড়া বক্তব্য দিলেন, হঠাৎ করে দিলে আবার হাসিনার পক্ষে গিয়ে ইলেকশন করলেন। তাকে কি জনগণ এখন ওয়েলকাম জানাবে? তো বিষয়টা আসলে এরকমই, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নিতে পারলে আপনি ফেরেস্তা হইলেও মানুষ আপনাকে গ্রহণ করবে না। ভালো মানুষ হলে ভালো কথা, ওই সময় ভালো সিদ্ধান্ত নিতেন, যেহেতু পারেননি সেহেতু আসলে তাদের জন্য আসলে সুযোগটা রাখা কঠিন। জনগণের সেন্টিমেন্ট আছে, বিশেষ করে তরুণ প্রজন্মের সেন্টিমেন্ট আওয়ামী লীগের ব্যাপক বিরুদ্ধে। সুতরাং বিএনপির নেতৃবৃন্দ এখন চাইলেও কিন্তু আওয়ামী লীগের ওই ক্লিন ইমেজ নামধারী আওয়ামী লীগের কাউকে যুক্ত করে আসলে তারা খুব বেশি স্বস্তিতে থাকতে পারবে না। আবার আমরাও কিন্তু একই কাজ করতে পারবো না, সেটা অন্য এনসিপি বলেন বা আপনার জামাত ইসলাম বলেন, কেউ কিন্তু পারবে না। তবে এটি সত্য, কোনো কোনো জায়গায় আসলে যেটা আসলে হাই কমান্ড জানে না, কোনো কোনো জায়গায় আসলে বেশ কিছু তারা আসলে ঢোকার চেষ্টা করতেছে। বাট আমরা সবাই যদি সতর্ক থাকি তাহলে আওয়ামী লীগের আশ্রয় প্রশ্রয় হবে না। আওয়ামী লীগের যারা একদমই, আমি মনে করি যে কিছু ঠিক আছে ছোটখাটো অপরাধ, বিচারের পরে তারা যদি কোনো রাজনীতি করতে চায়, নতুন দোকান খুলতে পারে, আমি দোকান খোলার কথা বলতেছি, নতুন দল করতে পারে, অথবা তারা বিভিন্ন দলে যুক্ত হতে পারে, সেটা বিচারের পরে। বিচারের আগে আওয়ামী লীগকে পুনর্বাসন করলে ওই ভালো মানুষ যেগুলো আপনি বলতেছেন, ওই ভালো মানুষের সাথে সাথে কিছু খারাপ মানুষের যুক্ত হয়ে যাবে। এটা আসলে এই মুহূর্তে আসলে ফিল্টারিং করাটা কঠিন। তা আওয়ামী লীগের ব্যাপারে আমাদের এখন সবারই জিরো টলারেন্স নীতি গ্রহণ করা উচিত। আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, শুধু সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধের মধ্যেই সীমাবদ্ধ থাকলে হবে না। দল হিসেবে, একটি ফ্যাসিস্ট পার্টি হিসেবে, গণহত্যাকারী দল হিসেবে মানবতা বিরোধী অপরাধ করার দায়ে আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। কিন্তু প্রশ্ন হলো সেই নিষিদ্ধ কখন? আওয়ামী লীগের বিচার হতে আমি মনে করি যেভাবে বিচার চলতেছে মিনিমাম 20 বছর লাগবে। তার মানে মিষ্টি ধোঁকা দেওয়া হয়েছে। জনতা, তোমরা সেই ধোঁকা খেয়ে এখন ঘরে বসে গেছো। আমরা বলেছিলাম জাতীয় ঐক্যর মাধ্যমে আওয়ামী লীগকে 48 ঘন্টার মধ্যে নিষিদ্ধ করা হোক। 48 ঘন্টা, আওয়ামী লীগ আগামী 28 বছরেও নিষিদ্ধ করে কিনা সেটার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। এই যে এত শত শত মামলা, এই মামলাগুলোর রায় না হলে, এই মামলাগুলোর বিচার না হলে আপনি কেমনে বলবেন যে বিচার শেষ হয়েছে আর আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে? শেখ হাসিনা গণহত্যা চালিয়েছে, তাই না? সেই গণহত্যার তো অডিও ভিডিও সবকিছু তো আমরা দেখতেছি।
সুতরাং শেখ হাসিনা একটি মাফিয়া রানী, শেখ হাসিনা গণহত্যার নির্দেশদাতা, শেখ হাসিনা গণহত্যার মাস্টার মাইন্ড। সুতরাং এই দায়ই তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায়। আরও দায় রয়েছে। দেখেন, আওয়ামী লীগ কিন্তু একটা সময় ভ্যানিশ হয়ে বাকশাল গঠিত হয়েছিল। সেই সময় আওয়ামী লীগ যাই পরবর্তীতে সুযোগ পেয়েছে, কিন্তু ৭১-এর পরে শেখ মুজিবের নেতৃত্বে বাকশাল গঠনের আগে বাংলাদেশে কিন্তু আরেকবার গণহত্যা চালিত হয়েছে। দ্বিতীয়বার তার কন্যা ডাইনি শেখ হাসিনা গণহত্যা চালিয়েছে। নিশ্চয়ই এই পার্টিকে আমরা এইভাবে বহাল তবিয়তে রেখে বাংলার ইতিহাসে আর কোনো তৃতীয় গণহত্যা পুতুল অথবা জয়ের নেতৃত্বে হোক, তাদের নাতিপুতির নেতৃত্বে হোক, আমরা সেটি চাই না। এই জন্য আওয়ামী লীগের অধ্যায় শেষ হয়েছে। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, আপনারা ভুল সিদ্ধান্ত নিয়েছেন। আবারও রাজনৈতিক দলগুলোকে ডাকেন, জাতীয় ঐক্যমতের ভিত্তিতে আওয়ামী লীগকে চিরতরে কবরে পাঠান। একেবারেই। এবং এরই সাথে অবশেষে আমরা শেষের দিকে এসেছি। নাজমুল ভাই, আপনার কাছে দর্শকদের উদ্দেশ্যে ছোট্ট করে যদি কিছু বলতেন। আমরা অনেক ত্যাগ, অনেক রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ পেয়েছি। বাংলাদেশের শাসন ক্ষমতা থেকে ফ্যাসিস্টদের হটাতে পেরেছি। সামনে যেন বাংলাদেশের ভোটাধিকার কেউ হরণ করতে না পারে, সে যেই হোক। ভোটাধিকার হরণ, গণতন্ত্র হরণ যেন কেউ করতে না পারে, কেউ যেন গুম খুন এবং রাহাজানিতে লিপ্ত না হয়, সেজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমাদের বাংলাদেশটা আমরা গড়ে তুলব। অনেক ধন্যবাদ। রাশেদ, আপনার কাছে দর্শকদের উদ্দেশ্যে ছোট্ট করে 2 লাইন শুনতে চাই। দর্শকদেরকে বলবো, আপনারা সোচ্চার এবং সচেতন থাকেন। আপনারা যদি সচেতন থাকেন তাহলে নতুন বাংলাদেশ ইনশাল্লাহ বাংলাদেশে আমরা গঠন করতে পারবোই। আর আপনারা যদি আসলে সচেতন না থাকেন তাহলে নতুন বাংলাদেশের স্বপ্ন মলিন হয়ে যেতে পারে। জনগণকে বাইরে রেখে, জনগণকে ক্ষমতার বাইরে রেখে কোনোভাবে নতুন বাংলাদেশ গঠন করা সম্ভবপর নয়। সুতরাং দর্শকদেরকে বলবো, আপনারা সতর্ক থাকুন। আমরা ভুল করলে সেই ভুলের সমালোচনা করুন, যাতে করে আমরা সঠিক এবং সত্য ন্যায়ের পথে থাকতে বাধ্য হই। একটি গঠনমূলক আলোচনার জন্য দুজনকেই অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, সেই সাথে এটিএন বাংলার দর্শক শ্রোতাবৃন্দকেও ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজ আমরা কথা বললাম আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা এই বিষয়ে এবং আগামী দিনের রাজনীতি আসলে কেমন হওয়া উচিত সেই বিষয়গুলো নিয়েও আলোচনা হলো। দিন শেষে যত রকমই বাকবিতণ্ডা থাকুক না কেন, আমাদের সবার মূল উদ্দেশ্য একটাই, নতুন বাংলাদেশ। নতুন বাংলাদেশে সবকিছু সুষ্ঠুভাবে গঠন হচ্ছে, সুন্দরভাবে একটি দেশ পরিচালনা করা হচ্ছে, বাংলাদেশ 2.0 এর সত্যকার এক্সিস্টেন্স তৈরি হচ্ছে, সেটাই আমাদের প্রত্যাশা এবং সেই বাংলাদেশের প্রত্যাশাই শেষ করছি আজকের মতো।